এখন সম্প্রচারিত হবে রেডিও তেহরান থেকে আজকের সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। পাকিস্তানের হামলায় যুদ্ধবিমান বিধ্বস্তের কথা অবশেষে স্বীকার করলেন ভারতের সেনা সর্বাধিনায়ক। যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকার করা নিয়ে ভারত জুড়ে হইচই, মোদী সরকার সমালোচনার মুখে বিরোধী রাজনীতিবিদদের। যুদ্ধবিমান ধ্বংসের কথা স্বীকারের ঘটনা মোদী সরকারের মুখে আরেকবার চুনকালি মাখার মতো ঘটনা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পেট হেগসেথ বলেছেন, তাইওয়ানে চীনের আগ্রাসন খুবই সন্নিকটে। ভারতের সেনা সর্বাধিনায়ক অনিল চৌহান স্বীকার করেছেন, পাকিস্তানের সাথে যুদ্ধে ধ্বংস হয়েছে তাদের যুদ্ধবিমান। সিঙ্গাপুরে অনুষ্ঠিত সাংগ্রি-লা ডায়ালগ নামক প্রতিরক্ষা বিষয়ক আঞ্চলিক সম্মেলনের সময় বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যুদ্ধবিমান খোয়া যাওয়ার কথা। অনিল চৌহানের এই স্বীকারোক্তির মাধ্যমে ভারত সরকারের উচ্চ পর্যায় থেকে মেনে নেওয়া হল পাকিস্তানের হামলায় তাদের যুদ্ধবিমান ধ্বংস হওয়ার ঘটনা। এর আগে বিমান বিধ্বস্তের বিষয়ে 11 মে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ভারতীয় বিমান বাহিনী প্রধান একে ভারতী বলেছিলেন, আমরা যুদ্ধের মধ্যে আছি এবং ক্ষয়ক্ষতি যুদ্ধের অংশ। এর মাধ্যমে তিনি তখন পরোক্ষভাবে স্বীকার করেছিলেন বিমান ধ্বংস হবার কথা। শনিবার সিঙ্গাপুরে রয়টার্সের পক্ষ থেকে অনিল চৌহানের কাছে জানতে চাওয়া হয় যুদ্ধে পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হবার দাবি বিষয়ে। তিনি তখন বলেন, বিমান বিধ্বস্ত হওয়া বড় কথা নয়, বড় কথা হলো কেন এটা হলো এবং এরপর আমরা কি পদক্ষেপ নিয়েছি সেটা। আমরা এই ঘটনার পর দ্রুত আমাদের কৌশলগত ভুলটা ধরতে পারে, এরপর আমরা আবার আমাদের বিমান আকাশে ওড়াই এবং পাকিস্তানের লক্ষ্যবস্তুতে সফলভাবে হামলা পরিচালনা করে। বার্তা সংস্থা রয়টার্স ছাড়াও ব্লুমবার্গ টিভিকেও এক সাক্ষাৎকারে বিমান বিধ্বস্ত হবার কথা স্বীকার করেছেন ভারতীয় সেনা সর্বাধিনায়ক। তবে কতটি বিমান বিধ্বস্ত হয়েছে সেই বিষয়ে তিনি কোনো তথ্য দেননি। পাকিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়েছে ভারতের 6টি বিমান তারা ভূপাতিত করেছে। অনিল চৌহান কমপক্ষে একটি বিমান ধ্বংসের কথা স্বীকার করেছেন। পাকিস্তানের হামলায় ভারতের যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়া বিষয়ে অনিল চৌহানের স্বীকারোক্তি ঘিরে তোলপাড় চলছে গোটা ভারতে। মোদী সরকারের বিরুদ্ধে নতুন করে সমালোচনায় সরব বিরোধী রাজনীতিকরা। পশ্চিমবঙ্গের অন্যতম গুজব বাক্স আনন্দবাজার পত্রিকায় রোববার লিড নিউজ ছিল অনিল চৌহানের স্বীকারোক্তির। আনন্দবাজারের অপর একটি খবরের হেডলাইনের কথাগুলো ছিল, যুদ্ধবিমান ধ্বংস নিয়ে সেনা সর্বাধিনায়কের মন্তব্যের পর বিরোধীদের প্রশ্ন, দেশকে না বলে বিদেশি গণমাধ্যমকে কেন? আনন্দবাজার লিখেছে, ভারতীয় সেনা সর্বাধিনায়ক অনিল চৌহানের মন্তব্য ঘিরে হইচই পড়ে গিয়েছে ভারতে। পাকিস্তানের হামলায় ভারতীয় যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে বলে মেনে নিয়েছেন তিনি। তৃণমূলের সংসদ সদস্য সাগরিকা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন করেছেন, বিদেশি সংবাদ মাধ্যম কেন এই খবর প্রথম প্রকাশ করবে? এই তথ্যগুলো কেন প্রথম ভারতীয়দের, দেশের সংসদকে এবং জনপ্রতিনিধিদের জানানো হয়নি? মোদী সরকার দেশের মানুষকে বিভ্রান্ত করছেন বলে অভিযোগ তুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, সংসদের বিশেষ অধিবেশন ডাকা হলে তখন এই প্রশ্নগুলো করা যাবে। 22 এপ্রিল পেহেলগামের সন্ত্রাসী হামলার জন্য ভারত পাকিস্তানকে দোষারোপ করে। 6 মে রাত 1টার সময় ভারত পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে হামলা শুরু করে। হামলা শুরুর কয়েক মিনিটের মধ্যে পাকিস্তান ভারতের বিরুদ্ধে পাল্টা হামলা চালায়। রাত 1টা থেকে ভোর 5টার মধ্যে পাকিস্তান ভারতের 5টি বিমান ভূপাতিত করে। এরপর 9 মে মধ্যরাতের পর আবার ভারত পাকিস্তানে হামলা চালায় এবং তখনও পাকিস্তান ভারতের বিরুদ্ধে এমন পাল্টা আঘাত করে যে ভারত সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। পাকিস্তানের পাল্টা আঘাতে লন্ডভন্ড ভারত যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্র, ইরান, সৌদি আরব এবং তুরস্কের দ্বারস্থ হয়। যুক্তরাষ্ট্রের কাছে ভারত অনুরোধ করে তারা যেন পাকিস্তানকে হামলা বন্ধে ব্যবস্থা গ্রহণ করে। এরপর ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় 10 মে বিকাল 5টা থেকে যুদ্ধবিরতি শুরু হয়। 7 মে থেকে 10 মে পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে চলা আকাশযুদ্ধে ভারত শোচনীয়ভাবে বিধ্বস্ত হয়েছে পাকিস্তানের কাছে। সারা বিশ্বের সংবাদ মাধ্যমে ভারতের একাধিক বিমান বিধ্বস্তের ছবি সহ খবর প্রচারিত হয়। পাকিস্তানের পক্ষ থেকে ভারতের 6টি বিমান বিধ্বস্তের দাবি করা হলেও ভারত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সম্পূর্ণ নীরবতা অবলম্বন করা হয়। কেবল নীরবতা নয়, উল্টো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ এবং ভারতের মোদী নিয়ন্ত্রিত গদি মিডিয়া দাবি করতে
করতে থাকে ভারত এই যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে বড় জয় পেয়েছে, পাকিস্তানের কোমর ভেঙে দিয়েছে, পাকিস্তান উচিত শিক্ষা পেয়েছে, পাকিস্তান আর উঠে দাঁড়াতে পারবে না ইত্যাদি নানা ধরনের মিথ্যা খবর রসিয়ে রসিয়ে প্রচার করতে থাকে ভারত। কিন্তু ইতোমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যম আর সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভারতেরও প্রায় সবাই জেনে যায় যুদ্ধে ভারত পাকিস্তানের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। মোদী সরকার এবং ভারতের গণমাধ্যম সত্য আড়াল করে জঘন্য মিথ্যাচারে লিপ্ত। তারা ভারতের মানুষের সাথে প্রতারণা করছে। যুদ্ধ বিমান ধ্বংস বিষয়ে ভারত সরকার সম্পূর্ণ নীরবতা অবলম্বন করে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত সেই চেষ্টাও বানচাল হয়ে গেল শনিবার সেনা সর্বাধিনায়কের স্বীকারোক্তির ঘটনায়। অনিল চৌহানের এই স্বীকারোক্তি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার হিন্দুত্ববাদী সরকারের মুখে আরেকবার বেশ ভালো করে চুনকালি মেখে দেওয়ার মতো ঘটনা। এতদিন পর্যন্ত ভারতের যেসব গদি মিডিয়া যুদ্ধ নিয়ে মিথ্যাচার আর পাকিস্তানের বিরুদ্ধে বাগাড়ম্বর প্রচারে লিপ্ত ছিল তাদের মুখেও চুনকালি মেখে দিলেন অনিল চৌহান। তারাও শেষ পর্যন্ত নাকে খত দিয়ে প্রকাশ করতে বাধ্য হলো পাকিস্তানের হামলায় ধ্বংস হয়েছে ভারতের যুদ্ধ বিমান। শনিবার থেকে রোববার পর্যন্ত ভারতের বিভিন্ন গণমাধ্যমের অনলাইন ও প্রিন্ট ভার্সনের লিড নিউজ ছিল অনিল চৌহানের স্বীকারোক্তি। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ বলেছেন, তাইওয়ানে চীনা আগ্রাসন খুব সন্নিকটে। 2027 সালের মধ্যেই চীন তাইওয়ানে আগ্রাসন চালাতে পারে, আর তাই এই অঞ্চলের দেশগুলোকে সম্ভাব্য যুদ্ধ এবং চীনা হুমকি মোকাবেলায় সামরিক ব্যয় বৃদ্ধি করা উচিত। তাদের উচিত যুক্তরাষ্ট্রের সাথে একসাথে কাজ করা। সিঙ্গাপুরে সেনব্রিলা ডায়ালগ নামক আঞ্চলিক প্রতিরক্ষা সম্মেলনে শনিবার এই কথা বলেন পিট হেগসেথ। পিট হেগসেথ বলেন, চীন এই অঞ্চলে আধিপত্যবাদী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করতে চায়। এশিয়ার বৃহত্তর অংশ সেই নিয়ন্ত্রণ করতে চায়। 2027 সালের মধ্যে তারা তাইওয়ানে অভিযান চালাতে চায়। এ বিষয়ে আমি বলতে চাই, তাইওয়ানে চীনের এই ধরনের অভিযান এশিয়া প্যাসিফিক অঞ্চল সহ গোটা বিশ্বে বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। তাইওয়ানের প্রতি চীনের এই হুমকিকে আমরা কোনোভাবেই হালকা করে দেখছি না। আমরা এই হুমকিকে বাস্তব বলে মনে করি। চীনের এই হুমকিকে আমরা খুব কাছের বলে মনে করি। তবে পিট হেগসেথ বলেন, যুক্তরাষ্ট্র চীনের সাথে কোনো সংঘাতে জড়াতে চায় না। পিট হেগসেথ বলেন, আমরা চীনের শাসক পরিবর্তন করার চেষ্টা করছি না, আমরা চীনের ওপর আধিপত্য বিস্তারেরও চেষ্টা করছি না, আমরা চীনকে ঘেরাও করছি না বা চীনকে উস্কানি দিচ্ছি না। কিন্তু আমরা যেটা বলতে চাই তা হলো, চীন আমাদের বা আমাদের মিত্রদের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। পিট হেগসেথের এই বক্তব্যের জবাব দিয়েছেন সিঙ্গাপুরে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত। এক ফেসবুক পোস্টে চীনা দূত বলেছেন, পিট হেগসেথের এই বক্তব্য স্পষ্টভাবে চীনের বিরুদ্ধে হুমকি এবং উস্কানিমূলক। এশিয়া প্যাসিফিক অঞ্চলে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে তার মূলে রয়েছে যুক্তরাষ্ট্র। চীনা দূত বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলের দেশগুলোকে সামরিক ব্যয় বৃদ্ধির যে প্রস্তাব তিনি দিয়েছেন তা বিশ্বে নতুন করে অশান্তি সৃষ্টির প্রকাশ্য ঘোষণা। দক্ষিণ চীন সাগরে তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন মিত্র দেশের সাথে মিলে সামরিক অভিযান পরিচালনা করে চলছে। এর উদ্দেশ্য চীনকে ভয় ভীতি দেখানো ছাড়া আর কিছুই নয়। তারা মুখে এক চীন নীতি স্বীকার করে, কিন্তু আবার তাইওয়ানকে স্বাধীন দেশ হিসেবে টিকিয়ে রাখার জন্য সব ধরনের সহায়তা করে যাচ্ছে। তাইওয়ানকে তারা ক্রমাগত অস্ত্র সহায়তা করে যাচ্ছে চীনের বিরুদ্ধে ব্যবহারের জন্য। তারা তাইওয়ানকে প্রস্তুত করছে চীনের বিরুদ্ধে যুদ্ধের জন্য। এটা তাদের প্রকাশ্য ভণ্ডামি আর দ্বিমুখী নীতি। অনেকটা হঠাৎ করেই রাশিয়া যেন নড়ে চড়ে বসেছে। বিশ্ব দরবারে প্রতিদিনই রাশিয়া তাদের কোনো না কোনো শক্তি প্রদর্শনী করে চমকে দিচ্ছে। ইসরায়েলের সঙ্গে ইরানের সম্ভাব্য সংঘাত যখন সময়ের সাথে সাথে দিক পরিবর্তন করছে, তখন রাশিয়া খামেনির পক্ষ নিয়ে নিত্য নতুন বার্তা দিয়েই যাচ্ছে। ইরানের সামরিক খাতেও যোগ দিল রাশিয়া, যার মাধ্যমে এবার মস্কোর সহায়তা পাবে তেহরান। মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদ মোকাবেলায় একযোগে কাজ করবে এ দুই দেশ। ইরানের সাথে পরমাণু খাত সহ অন্যান্য খাতে সহযোগিতা করতে দেশটির সাথে চুক্তি করে রাশিয়া, জানিয়ে অনেক আগে থেকেই চিন্তিত নেতানিয়াহু। চলতি বছরের শুরুতে রাশিয়ার সাথে কৌশলগত চুক্তি করে ইরান, যার মাধ্যমে আগামী 20 বছর প্রযুক্তি, যোগাযোগ ও পরমাণু খাতের উন্নয়নে তেহরানকে সহায়তা করবে রাশিয়া। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে এই চুক্তি করেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তাও আবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার কিছুদিন আগে। এবার মস্কোতে রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব সের্গেই শোইগু ও ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী আকবর আহমাদিয়ানের সাথে বৈঠক করেছেন। এই সময় দুই দেশের মধ্যকার সামরিক প্রযুক্তিগত সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা করেছে।
শৈগু জানান, ইরান রাশিয়া সম্পর্ক সব খাতে ক্রমেই সম্প্রসারিত হচ্ছে এবং নিয়মিত রাষ্ট্রপ্রধান পর্যায়ে যোগাযোগ চলছে। শৈগু আরো বলেন, মস্কো ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তিটি রাজনৈতিক, নিরাপত্তা, অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সম্পর্কের উন্নয়নে একটি দৃঢ় আইনি ভিত্তি স্থাপন করেছে। অন্যদিকে ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী আকবর আহমাদিয়ান মন্তব্য করেন যে এই চুক্তিগুলির বাস্তবায়ন তেহরান ও মস্কোর মধ্যে অর্থনৈতিক বিনিময়ের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বাড়াবে। বৈঠকে উভয় পক্ষই আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদারের উপর গুরুত্ব আরোপ করেছে। 2025 সালের 17 জানুয়ারি ক্রেমলিনের এক অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই কৌশলগত অংশীদারিত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর 21 এপ্রিল পুতিন আনুষ্ঠানিকভাবে এই চুক্তি অনুমোদন করেন এবং 1 মাস পরে ইরানের পার্লামেন্টেও এটি অনুমোদন করা হয়। চুক্তিগুলো ছিল যৌথ প্রতিরক্ষা সহযোগিতা, সন্ত্রাসবাদ বিরোধী লড়াই, জ্বালানি ও শিল্প খাতে অংশীদারিত্ব, আর্থিক ব্যবস্থার সমন্বয়, পরিবহন অবকাঠামো উন্নয়ন, কৃষি ও প্রযুক্তি খাতে সহযোগিতা, সাংস্কৃতিক ও বৈজ্ঞানিক বিনিময়। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের অবৈধ নিষেধাজ্ঞার মুখে ইরান ও রাশিয়া ক্রমেই একে অপরের ঘনিষ্ঠ মিত্রে পরিণত হয়েছে। এই দুই দেশই নিজেদের ভূ রাজনৈতিক স্বার্থ সংরক্ষণের লক্ষ্যে বিকল্প জোট গঠনে উদ্যোগী হয়েছে। চীনের নেতৃত্বে গঠিত সাংহাই সহযোগিতা সংস্থা ব্রিক্সের সম্প্রসারণেও এই দুই দেশের সমন্বয়মূলক অবস্থান লক্ষ্য করা যায়। ইরান রাশিয়ার এই সম্পর্ক নিয়ে সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, এই চুক্তিকে পশ্চিমা বিশ্ব অস্ত্রশক্তির নতুন কৌশলগত উদ্যোগ হিসেবে দেখছে, যা ইউক্রেন যুদ্ধ ও ইরান ইসরায়েল উত্তেজনার প্রেক্ষাপটে আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এছাড়াও সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, রাশিয়া ও ইরান বর্তমানে অস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে সহযোগিতা বাড়াচ্ছে, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক ভারসাম্যে পরিবর্তন আনতে পারে। এছাড়াও এই চুক্তিটি ইউক্রেন যুদ্ধের মধ্যে রাশিয়ার জন্য একটি বিকল্প সরবরাহ ও আর্থিক সহযোগিতা চ্যানেল উন্মোচন করতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। ইরান ও রাশিয়ার মধ্যকার এই কৌশলগত জোটবদ্ধতা কেবল দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, বরং একটি বহুপাক্ষিক বৈশ্বিক ব্যবস্থার বিকল্প খুঁজে বের করার প্রয়াস। পশ্চিমা প্রভাব বলয়ের বাইরে বিকল্প অর্থনৈতিক ও নিরাপত্তা জোট গঠনের যে ঢেউ শুরু হয়েছে, এই চুক্তি সেই প্রেক্ষাপটেই এক নতুন মাত্রা সংযোজন করেছে। গাজায় যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ একটি প্রস্তাব দিয়েছে। যুক্তরাষ্ট্রের দেয়া এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি জানিয়েছে ইসরায়েল, তবে যুদ্ধবিরতির নতুন এই প্রস্তাবে আপত্তি জানিয়েছে হামাস। গাজা ইস্যুতে এরই মাঝে বিশ্ব বিবেক বেশ খানিকটা জেগে উঠেছে। শক্তিশালী দেশগুলোর চাপে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি হয়েছে, তবে হামাসের আপত্তি ফিলিস্তিনে দুর্ভিক্ষের শঙ্কা আরও বাড়িয়ে দিয়েছে। নতুন যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বশেষ প্রস্তাব মানতে নারাজ হামাস। হামাসের অভিযোগ, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে তাদের ন্যায্য ও বৈধ দাবিগুলো পূরণ হয়নি। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের উত্থাপিত এই প্রস্তাবের প্রথম ধাপে 60 দিনের যুদ্ধবিরতির কথা বলা হয়েছে। এই যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে ফিলিস্তিনের মুক্তিকামী সশস্ত্র সংগঠন হামাস 28 ইসরায়েলি জিম্মিকে জীবিত কিংবা মৃত মুক্তি দেবে। বিনিময়ে ইসরায়েল 1236 ফিলিস্তিনি বন্দী এবং 180 জন মৃত ফিলিস্তিনির দেহাবশেষ ফেরত দেবে। যুদ্ধবিরতির প্রতিটি শর্ত বাস্তবায়নের নিশ্চয়তা দেবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মধ্যস্থতাকারী দেশ মিশর ও কাতার। হামাস যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেওয়া মাত্র গাজায় মানবিক ত্রাণ সহায়তা পাঠানো শুরু হবে। এই সহায়তা কোনো বিতর্কিত সংগঠন নয়, বরং জাতিসংঘ, রেড ক্রিসেন্ট ও অন্যান্য স্বীকৃত সংস্থা সরবরাহ করবে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট ওয়াশিংটনে সাংবাদিকদের বলেন, ইসরায়েল এই প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় হামাসের হাতে আটক জিম্মিদের পরিবারের সঙ্গে কথা বলে বৃহস্পতিবারই নিশ্চিত করেছেন যে তিনি এই প্রস্তাবে রাজি। হামাসের জ্যেষ্ঠ কর্মকর্তা সামি আবু জুহুরির বরাত দিয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, তারা প্রস্তাবটি নিয়ে আলোচনা করছে এবং এর খুঁটিনাটি যাচাই করে দেখবে। তিনি আরও জানান, এই চুক্তির শর্তগুলো ইসরায়েলকে মাথায় রেখে নির্ধারণ করা হয়েছে এবং এতে পুরোপুরি যুদ্ধ বন্ধ, গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও হামাসের দাবি অনুযায়ী ত্রাণ প্রবেশের অনুমতি দেওয়ার কোনো অঙ্গীকার নেই। ইসরায়েলের দাবি, হামাসের নিরস্ত্রীকরণ ও এই সংগঠন যেন আর কখনো সামরিক বা প্রশাসনিক সক্ষমতা অর্জন করতে না পারে সেটা নিশ্চিত করতে হবে। পাশাপাশি যুদ্ধ বন্ধের অঙ্গীকার দেওয়ার আগেই গাজায় আটক বাকি 58 জিম্মিকে ফিরিয়ে দিতে হবে, এটাও ইসরায়েলের অন্যতম দাবি। তবে হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়নি এবং বলেছে ইসরায়েলকে গাজা থেকে সব সেনা সরিয়ে নিতে হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধ বন্ধের অঙ্গীকার করতে হবে। উইটকফের প্রস্তাবিত এই নতুন চুক্তিতে আপত্তি জানিয়েছে হামাস। তারা জানিয়েছে তাদের নেতারা নতুন প্রস্তাবটি পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করছে। 2-1 দিনের মধ্যেই এই প্রস্তাব নিয়ে তাদের সিদ্ধান্ত জানাবে হামাস। কিছুদিন আগেও ইরানের পক্ষে ছিল সৌদি আরব। যুক্তরাষ্ট্রকে সাফ জানিয়ে দিয়েছিল, ট্রাম্প যদি ইরান আক্রমণ করে তাহলে সৌদি তাদের আকাশসীমা ব্যবহার করতে দিবে না। এমন ঘোষণার কয়েক মাসের ব্যবধানেই বদলে গেল রাজনীতি। মধ্যপ্রাচ্যের পারমাণবিক উত্তেজনাকে কেন্দ্র করে এবার এক অপ্রত্যাশিত কূটনৈতিক পদক্ষেপ নিল সৌদি আরব। ইরানকে পারমাণবিক চুক্তিতে সম্মত করাতে এবার সরাসরি হস্তক্ষেপ করেছে সৌদি বাদশাহ। তেহরানের শীর্ষ নেতৃত্বের কাছে পৌঁছে গেছে রিয়াদের একটি শক্ত বার্তা। রয়টার্স জানিয়েছে, গত মাসে এক রুদ্ধদ্বার বৈঠকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, সেনাপ্রধান মোহাম্মদ বাঘেরি ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে দেখা করেন সৌদি যুবরাজ প্রিন্স খালিদ বিন সালমান। আর এই সফরে তিনি পৌঁছে দেন 89 বছর বয়সী সৌদি বাদশাহ সালমানের একটি বার্তা, যা ছিল ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে। সৌদির বার্তায় ইরানকে স্পষ্ট করে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের দেওয়া পারমাণবিক প্রস্তাব গুরুত্বের সঙ্গে গ্রহণ করতে হবে, কারণ এই প্রস্তাবই পারমাণবিক উত্তেজনা কমাতে সহায়তা করতে পারে এবং ইসরায়েলের সম্ভাব্য হামলা এড়াতে পারে। উপসাগরীয় সূত্রগুলো জানিয়েছে, প্রিন্স খালিদের এই বার্তা ছিল কঠোর এবং সরাসরি। সৌদি যুবরাজ আরো হুঁশিয়ারি দেন, যদি আলোচনা ভেঙে যায় তাহলে ইসরায়েল নতুন করে হামলার পরিকল্পনা নিতে পারে, আর এমন পরিস্থিতিতে গোটা মধ্যপ্রাচ্য আরো একবার যুদ্ধের মুখোমুখি হতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজা এবং লেবাননে চলমান সংঘাতের মধ্যেই এই সতর্কবার্তা পরিস্থিতিকে আরো স্পর্শকাতর করে তুলেছে। রয়টার্স জানিয়েছে, সৌদি যুবরাজ তার পূর্ববর্তী ওয়াশিংটন অভিজ্ঞতা তুলে ধরে ইরানকে মনে করিয়ে দেন মার্কিন প্রশাসনের ধৈর্য সীমিত। তিনি বলেন, ট্রাম্প প্রশাসন দ্রুত চুক্তি চায়, তা না হলে কূটনৈতিক উদ্যোগ বন্ধ হয়ে যাবে। ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই জানিয়েছেন, ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে সম্মত হলে নিষেধাজ্ঞা শিথিল করা হবে। এই ঘোষণাটি তিনি দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতিতে। বেশ কিছুদিন ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ওমান ও ইতালিতে 5 দফা বৈঠক হয়েছে, কিন্তু এখনো কোনো সমঝোতা হয়নি। এই অবস্থায় সৌদি আরবের এমন বার্তা পরিস্থিতিকে নতুন মোড়ে নিয়ে গেছে বলেই মনে করছেন কূটনীতিকরা। ইসরায়েল ইতোমধ্যেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার হুমকি দিচ্ছে। এখনই মধ্যস্থতা না হলে যুদ্ধ অবশ্যম্ভাবী হয়ে উঠতে পারে। তবে এ বিষয়ে সৌদি ও ইরান কেউই আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। তবে রয়টার্স নিশ্চিত করেছে, তেহরানের প্রেসিডেন্ট ভবনে 17 এপ্রিল এই বৈঠক হয়েছিল, আর এখন গোটা বিশ্বের চোখ পরবর্তী পদক্ষেপের দিকে।
সৌদি আরব ও ফ্রান্সের মধ্যস্থতায় নতুন করে শুরু হতে যাচ্ছে স্বাধীন ফিলিস্তিন গঠনের আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে $600 বিলিয়ন চুক্তির পর ফিলিস্তিনের বিষয়ে সৌদি আরবের এই সরাসরি হস্তক্ষেপে হতবাক ট্রাম্প। এই মুহূর্তে সৌদির বিরুদ্ধে কথা বলার মতো পরিস্থিতিতে তিনি নেই বলেও আলোচনা করছেন বিশ্লেষকদের অনেকেই, যা উঠে আসছে সমাজ মাধ্যম থেকে শুরু করে খবরের পাতায়। এই মুহূর্তে শুধু সৌদি নয়, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সরব হতে শুরু করেছে সারা বিশ্ব। আগামী 17 থেকে 20 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠেয় জাতিসংঘ সম্মেলনে 2 রাষ্ট্র সমাধানের ভিত্তিতে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি ও ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিকীকরণের রোডম্যাপ চূড়ান্ত করা হবে বলে খবর প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এই সম্মেলনের প্রস্তুতিতে ইতোমধ্যে 90টি দেশ ও 35টি আন্তর্জাতিক সংস্থা যুক্ত হয়েছে, যার মধ্যে জর্ডান, স্পেন, ইতালি, ইন্দোনেশিয়ার মতো দেশগুলি নিরাপত্তা ও অর্থনৈতিক পুনর্গঠনের জন্য পৃথক ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। 1967 সালের যুদ্ধের পর থেকে ফিলিস্তিন ইস্যুতে সৌদি আরবের নেতৃত্বমূলক ভূমিকা রয়েছে। গত সেপ্টেম্বরে সৌদি আরব ফিলিস্তিনিদের জন্য মাসিক আর্থিক সহায়তা চালু করেছে, যা ইতোপূর্বে প্রদত্ত $5.3 বিলিয়ন সহায়তার পরিপূরক। ইসরায়েলি প্রধানমন্ত্রী ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রস্তাবকে সন্ত্রাসের পুরস্কার বললেও সৌদি পররাষ্ট্রমন্ত্রী মানাল বিনতে হাসান রাদওয়ান জোর দিয়ে বলেছেন, ফিলিস্তিন ছাড়া শান্তি অসম্ভব। ফ্রান্সের প্রেসিডেন্ট এনামুয়েল ম্যাক্রো ইতোমধ্যে ঘোষণা দিয়েছেন, জুনের সম্মেলনে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেয়া হতে পারে। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল জর্ডান, মিশর ও সৌদি আরবের সমন্বয়ে 8টি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছেন, যার লক্ষ্য হামাসের নিরস্ত্রীকরণ, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার এবং ইসরায়েলের জন্য আঞ্চলিক নিরাপত্তা জোট তৈরি করা। এছাড়াও ফ্রান্সের পরিকল্পনায় গাজার পুনর্গঠনে $50 বিলিয়ন তহবিল গঠন এবং ইসরায়েলি বন্দরে ফিলিস্তিনি প্রবেশাধিকার নিশ্চিত করার প্রস্তাব রয়েছে। ট্রাম্প প্রশাসন এই সম্মেলনের ফলাফল মানতে অস্বীকৃতি জানালেও সৌদি আরবের সাথে $600 বিলিয়ন বাণিজ্য চুক্তি স্বাক্ষরের পর থেকে আমেরিকার অবস্থান নরম হয়েছে। ইসরায়েলি মুখপাত্র জোনাসন বলেছেন, হামাসের উপস্থিতি ছাড়া আলোচনা অর্থহীন। অন্যদিকে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গাজায় ইসরায়েলি হামলায় 54,000-এর বেশি নিহত ও 20 লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এই সম্মেলনের মাধ্যমে 2025 সালের মধ্যে ফিলিস্তিনের পূর্ণ জাতিসংঘ সদস্যপদ অর্জনের সম্ভাবনা প্রকট হচ্ছে, যা ফিলিস্তিনের মুক্তির দাবিকে আরো বেগবান করে তুলবে বলে মনে করছেন অনেকেই। এই সম্মেলন শুধু ফিলিস্তিন ইসরায়েল দ্বন্দ্বই নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারে। সৌদি আরব ও ফ্রান্সের যৌথ উদ্যোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত, যেখানে শক্তির রাজনীতির বিপরীতে ন্যায় বিচারের দাবি জোরালো হচ্ছে। তবে ইসরায়েলের সহযোগিতা ছাড়া এই সংলাপ কতটা সফল হবে তা এখনো অনিশ্চিত। আধুনিক ভূরাজনীতিতে পরমাণু অস্ত্র শুধু ধ্বংসের হাতিয়ার নয়, বরং কূটনৈতিক চাপ, সামরিক প্রতিরোধ এবং রাষ্ট্রীয় নিরাপত্তার এক প্রকার ছায়াঢাল হিসেবে কাজ করে। এই অস্ত্রধারার মধ্যে সবচেয়ে রহস্যময় এবং বিতর্কিত অবস্থানে রয়েছে ইসরায়েল। স্যামসন অপশন নামক নীতির মাধ্যমে দেশটি এমন এক পরমাণু কৌশল গ্রহণ করেছে, যা আত্মরক্ষা ও প্রতিশোধের চূড়ান্ত সীমা অতিক্রম করে ধ্বংসাত্মক এক মনোভাবকে তুলে ধরে। স্যামসন অপশন শব্দটি হিব্রু বাইবেলের একটি যুদ্ধের ঘটনা থেকে নেওয়া হয়েছে। সেই ঘটনায় স্যামসন শত্রুদের হাতে বন্দী হওয়ার পর শত্রুদের ঘাঁটিতে শত্রুদের সাথে নিজেও মৃত্যুবরণ করেন। ইসরায়েল এই কাহিনীর আদলে তাদের পরমাণু কৌশলের নাম দেয় স্যামসন অপশন, যার মূলে রয়েছে একটি বার্তা: যদি আমরা শেষ সীমায় পৌঁছাই তবে শত্রুকেও ধ্বংস করে যাব। এই নীতির মাধ্যমে ইসরায়েল এক ধরনের মনস্তাত্ত্বিক বার্তা দেয় শত্রু ও বিশ্ব সমাজকে। দেশটির অস্তিত্ব হুমকির মুখে পড়লে তারা এমন আত্মঘাতী প্রতিক্রিয়া দেখাতে পারে, যা অঞ্চল জুড়ে বিপর্যয় ডেকে আনবে বলে মনে করেন বিশ্লেষকরা।
1960-এর দশকে যখন বিশ্ব দুই পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের ঠান্ডা যুদ্ধ নিয়ে বিভক্ত, তখন ইসরায়েল চুপিসারে পরমাণু অস্ত্র তৈরির পথে এগিয়ে যায়। ফরাসিদের সহায়তায় ডিমোনা পারমাণবিক চুল্লি নির্মাণ করে দেশটি। আজ পর্যন্ত ইসরায়েল কখনো আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি যে তাদের পরমাণু অস্ত্র রয়েছে। এ নীতিকে বলা হয় পারমাণবিক অস্পষ্টতা, যেখানে অস্ত্রের অস্তিত্ব অস্বীকারও করা হয় না, আবার স্পষ্ট করেও বলা হয় না। এতে শত্রুদের মনে একটি অনিশ্চয়তা ও ভয় তৈরি হয়। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ও গোয়েন্দা তথ্য অনুসারে ইসরায়েলের কাছে বর্তমানে প্রায় 80 থেকে 90টি পরমাণু বোমা রয়েছে। এর মধ্যে রয়েছে জেরিকো সিরিজের ক্ষেপণাস্ত্র, যেগুলো 1000 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম, ডলফিন আকৃতির সাবমেরিন যেগুলো জার্মানির তৈরি এবং পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণে সক্ষম, রয়েছে F-15 ও F-16 যুদ্ধ বিমান, যার মাধ্যমে আকাশপথেও পরমাণু আঘাত হানা সম্ভব। স্যামসন অপশন এর মাধ্যমে ইসরায়েল অর্জন করেছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি, অর্থাৎ যদি কেউ প্রথমে ইসরায়েলের ওপর পরমাণু হামলা চালায়, তবে তারা নিজেদের গোপন ঘাঁটি থেকে পাল্টা পরমাণু হামলা চালাতে সক্ষম। ইসরায়েলের এই কৌশল শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তা ব্যবস্থায় এক বিশেষ অনিশ্চয়তা সৃষ্টি করেছে। বর্তমানে ইসরায়েলের এই স্যামসন অপশনের কারণে ইরান, সৌদি আরব সহ বিভিন্ন রাষ্ট্র নিজেদের জন্য হুমকি মনে করছে, যার ফলে তারা প্রতিরোধমূলক উদ্যোগ নিতে চায়। তবে ইসরায়েল কার্যত এনপিটি চুক্তিতে স্বাক্ষর করেনি, অর্থাৎ তারা পরমাণু শক্তিধর দেশ, যা এনপিটি চুক্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এছাড়াও এটি বৈশ্বিক পরমাণু শৃঙ্খলায় এক ধরনের বৈষম্য ও দুর্বলতা তুলে ধরে। বিশ্লেষকরা বলছেন, কোনো এক চরম পরিস্থিতিতে যদি স্যামসন অপশন বাস্তবায়িত হয়, তাহলে তা মানব সভ্যতার জন্য ভয়ঙ্কর পরিণতি ডেকে আনতে পারে। স্যামসন অপশন কেবল একটি সামরিক নীতি নয়, বরং এটি ইসরায়েলের অস্তিত্বের দর্শনেরই প্রতিচ্ছবি। আত্মরক্ষার নামে আত্মঘাতী প্রতিশোধের যে মডেল তারা তুলে ধরেছে, তা বিশ্বকে প্রতিনিয়ত মনে করিয়ে দেয় পরমাণু অস্ত্র শুধু প্রতিরোধের নয়, অনিয়ন্ত্রিত হয়ে উঠলে তা সভ্যতার কফিনে শেষ পেরেকও হতে পারে। হুতিরা যত হুঁশিয়ারি দিচ্ছে, ইয়েমেনে ইসরায়েলের আগ্রাসন ততই বাড়ছে। ইসরায়েলকে কেউ যেন থামাতেই পারছে না। নেতানিয়াহু যাদের কথায় থামতে পারেন, তারা ইসরায়েলকে নানা ধরনের হুমকি ধামকি দিলেও সুরটা ততটা শক্ত নয় যতটা শক্ত হলে ভয় পাবেন তিনি। আর নেতানিয়াহুর জেদি মনোভাবে ইয়েমেনের সাধারণ মানুষ প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে জীবন পার করছেন। ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক বিমান হামলায় ইয়েমেনের রাজধানী সানার আন্তর্জাতিক বিমানবন্দর ক্ষতিগ্রস্ত হওয়ার পরপরই এলাকা পরিদর্শনে যান হুতি নিয়ন্ত্রিত ইয়েমেনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের প্রেসিডেন্ট মাহদি আল মাসাদ। সেখানে দাঁড়িয়ে তিনি বলেন, এই গ্রীষ্মেই ইসরায়েলকে আগুনে পুড়তে হবে, যা মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার পটভূমিতে এক তাৎপর্যপূর্ণ হুঁশিয়ারি বলে দাবি করেন বিশ্বের বিভিন্ন সংবাদ মাধ্যম। মাহদি আল মাসাদ আরো বলেন, আমরা পিছু হটব না, আমরা আত্মসমর্পণ করব না, আমাদের ইচ্ছা শক্তি অপরাজেয়। ইসরায়েলি বিমান হামলা প্রমাণ করে যে আমাদের ক্ষেপণাস্ত্র তাদের জন্য কষ্টকর হয়ে উঠেছে। তিনি জানান, যত দ্রুত সম্ভব সানা বিমানবন্দরকে সচল করতে হবে। ইসরায়েলি আগ্রাসন যত বড়ই হোক না কেন, তা আমাদের প্রতিরোধ থামাতে পারবে না, বরং তা আমাদের হামলার মাত্রা ও গভীরতা আরো বাড়াবে, যোগ করেন তিনি। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উদ্দেশ্যে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করে মাহাদি বলেন, তুমি কখনোই ইয়েমেনি ক্ষেপণাস্ত্র থেকে ইহুদিবাদী জনগণকে রক্ষা করতে পারবে না। তিনি বিশ্বব্যাপী যাত্রীদের সতর্ক করে বলেন, বেন গুরিয়ন বিমানবন্দরের উদ্দেশ্যে কোনো ফ্লাইটে ওঠার আগে সতর্ক থাকুন, কারণ দখলকৃত এই বিমানবন্দর আর নিরাপদ নয়।
ইসরায়েল গাজা যুদ্ধ ইতোমধ্যে 20তম মাসে পা রেখেছে। গাজায় ইসরায়েলের অব্যাহত অবরোধ, বিমান হামলা ও গণহত্যার বিরুদ্ধে হুথি সমর্থিত ইয়েমেনি গোষ্ঠী একাধিকবার রেড সি ও ভূমধ্য সাগরে বাণিজ্যিক জাহাজের ওপর হামলা চালিয়েছে। মাহাদি আল মাসাদ বলেন, গাজায় গণহত্যা ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেন ফিলিস্তিনিদের পক্ষে লড়াই চালিয়ে যাবে। এই হুঁশিয়ারি এমন এক সময়ে এলো যখন ইসরায়েল ও ইরানের মধ্যে পরমাণু কর্মসূচি নিয়ে উত্তেজনা চরমে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপের চাপে ইরান নিজের পরমাণু কর্মসূচি সীমিত করার প্রতিশ্রুতি দিলেও তেহরান দাবি করছে ইসরায়েল গোপনে পারমাণবিক অস্ত্র সংগ্রহে লিপ্ত। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেন, ইসরায়েলের আগ্রাসন ও পরমাণু দ্বৈতনীতি মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতার প্রধান বাধা। হুতিদের প্রতিরোধ প্রকৃত অর্থে স্বাধীনতার সংগ্রাম। হুতি নিয়ন্ত্রিত ইয়েমেন বহুদিন ধরে সৌদি জোটের বিরুদ্ধে লড়াই করলেও ইসরায়েল ফিলিস্তিনি সংঘাত ঘনীভূত হওয়ার পর তারা নতুন কৌশল অবলম্বন করে। সাগরপথে জাহাজ চলাচলে বাধা দেওয়া, ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো এবং আঞ্চলিক প্রতিরোধ জোট গঠনের সক্রিয় ভূমিকা রাখছে তারা। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে ইরান, হিজবুল্লাহ, হুতি ও হামাসের ঐক্যবদ্ধ প্রতিরোধ ফ্রন্ট ইসরায়েলকে আরো আগ্রাসী করে তুলেছে। এতে করে সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাহাদি আল মাসাদের এই হুঁশিয়ারি শুধু রণনীতি নয়, বরং আঞ্চলিক রাজনৈতিক বার্তাও বহন করে। এটি মধ্যপ্রাচ্যকে আরো উত্তপ্ত পরিস্থিতিতে ফেলতে পারে, যেখানে সামরিক সংঘাতের পাশাপাশি কূটনৈতিক জটিলতাও গভীর হচ্ছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ যারা আমাদের সংবাদটি শুনলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের নিয়মিত ভিউয়ার যারা আছেন তাদের 82% ভিউয়ার্স এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। সো যারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন এবং নিয়মিত আমাদের পাশে থাকবেন আশা করি। ধন্যবাদ সবাইকে।